নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলার সমাজ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কন্যা শিশুরা নিরাপদ নয়। দুর্গাপুর ধর্ষণকাণ্ডের উল্লেখ করে বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের। নির্যাতিতার সঙ্গে তার সহপাঠীর সম্পর্ক ছিল প্রেমের, পরিকল্পনা মাফিকই যাওয়া হয়েছিল নির্জন জায়গায়। দুর্গাপুরের ঘটনায় তদন্তে দাবি পুলিশের। বেশ কয়েকটি ওষুধের কমেছে জিএসটি, ক্রেতাদের তা জানাতে দোকানে লাগানো পোস্টার ব্যানারে মোদির ছবি। ঘটনায় ক্ষুব্ধ বাংলার শাসকপন্থী চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংগঠন। ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তল্লাশিতে উদ্ধার নগদ ৫ কোটি, গাড়ি, দামি ঘড়ি সহ অনেক কিছু। পাঞ্জাবে সিবিআইয়ের হাতে গ্রেফতার রোপার রেঞ্জের ডিআইজি অফিসার। নরেন্দ্র মোদী ও ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি অস্বীকার ভারতের। ট্রাম্পের দাবি কি ভুয়ো, প্রশ্ন আন্তর্জাতিক মহলে। বেশ কয়েকটি ওষুধে জিএসটি ১২% থেকে কমে ৫% হয়েছে। ক্রেতাদের তা জানাতে দোকানে লাগাতে হবে পোস্টার ব্যানার। এই মর্মে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। বোর্ডের সেই পোস্টারে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এরপরই গোটা ঘটনায় ক্ষুব্ধ বাংলায় শাসকপন্থী চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংগঠন। বেশ কয়েকটি ওষুধে জিএসটি ১২% থেকে কমে ৫% হয়েছে। তা জানাতে ক্রেতাদের উপর নির্দেশ দেওয়া হচ্ছে পোস্টার ও ব্যানার লাগাতে হবে দোকানে। এই মর্মে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। কি ধরনের পোস্টার ব্যানার লাগাতে হবে তারও নমুনা দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। সেই পোস্টারে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। গোটা ঘটনায় ক্ষুব্ধ বাংলায় শাসকপন্থী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর করবি বড়াল জানিয়েছেন, ওষুধে জিএসটি চাপিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর থেকে নাগারে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে সেই জিএসটি সামান্য কমিয়েছে কেন্দ্রীয় সরকার। আমজনতার জন্য এই কাজ করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্য পোস্টার টাঙিয়ে রাজনৈতিক প্রচার করা লজ্জাজনক। নয়া সার্কুলারে বলা হয়েছে, প্রতিটি পাইকারি এবং খুচরো ওষুধের দোকানে টাঙিয়ে রাখতে হবে এই পোস্টার ব্যানার। সেই ব্যানারে লেখা হয়েছে, কিছু ওষুধে জিএসটি ১২ থেকে ৫% হয়েছে। ক্যান্সারের ওষুধের জিএসটি এখন 0। পাশাপাশি দাম কমেছে শুকনো খাবার, জিমের যন্ত্রপাতি, মেডিকেল ডিভাইস, চশমা, কন্টাক্ট লেন্স, জুস, ফ্রুট পাল্পের। সেই পোস্টারের পাশেই প্রধানমন্ত্রীর পেল্লাই ছবি। ডক্টর করবি আরও বলেন, নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদী। যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি, সকলের জন্য কাজ করতে তিনি দায়বদ্ধ। সেখানে জিএসটি কমিয়ে এই ধরনের পোস্টার ছাপিয়ে প্রচার অত্যন্ত দৃষ্টিকটু। রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, পাইকারি খুচরো মিলিয়ে বাংলায় ১,১০,০০০ ওষুধ বিক্রয় কেন্দ্র রয়েছে। প্রতিটি আউটলেটে টানা ১০০ দিন লাগাতে হবে নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের পোস্টার, যার প্রতিবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নও। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্থরক্ষিতের কথায়, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের সার্কুলারে যা লেখা হলো তা কার্যত সরকারি টাকায় দলীয় প্রচার। পার্থরক্ষিতের আরও দাবি, জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো গর্জিত অপরাধ। ওষুধে জিএসটি বসানোর পর থেকেই আমরা 0 জিএসটির দাবি জানিয়েছিলাম, তা তো হয়নি। জিএসটি কমানোকেও রাজনৈতিক চটক বলে জানিয়েছেন পার্থরক্ষিত। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তিনিও জানাচ্ছেন, আমরা সার্কুলার পেয়েছি, জানিয়ে দিয়েছে রিটেলারদেরও। হাই নিউজ নেটওয়ার্ক। ভুটানের জলে উত্তরবঙ্গে বন্যা, বিপর্যস্ত নাগরাকাটায় এমনটাই দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবির প্রেক্ষিতে খোঁজ নেবে কেন্দ্র। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভুটান থেকে আসা জলেই উত্তরবঙ্গে এত বড় বিপত্তি, তাই এর ক্ষতিপূরণও ভুটানকেই দিতে হবে। বিপর্যস্ত নাগরাকাটায় এমনটাই দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে খোঁজ নেবে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে ভুটানের জলে উত্তরবঙ্গে বন্যার বিষয়টি উত্থাপন করা হয়।
বন্যা ও ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নের মুখে পড়ে জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে তা নিয়ে হাইড্রোলজিক্যাল তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই, খোঁজ নিয়ে জানাবো। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, জলসহ নানান বিষয়কে ঘিরে দুই দেশের সম্পর্ক ও যোগাযোগ আছে, তবে জল নিয়ে তথ্য বিনিময় হয়েছে কিনা তা তিনি পরে জানাবেন। প্রসঙ্গত, মমতা অভিযোগ করেন, ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা চাই তারা আমাদের ক্ষতিপূরণ দিক। দিল্লি তো কিছু করে না, সবটাই আমাদের করতে হয়। আমি বেশ কিছুদিন ধরেই একটি ইন্দো ভুটান যৌথ নদী কমিশন গঠনের জন্য জোর দিয়ে আসছি এবং আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গকে এর অংশ করা হোক। অর্থাৎ সরাসরি রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছিল। উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পেছনে অন্যতম কারণ ইন্দো ভুটান নদী কমিশন তৈরি না হওয়া। উল্লেখ্য, উত্তরবঙ্গে আচমকাই হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, রাস্তা, সেতু। বিপর্যয় প্রাণ কেড়ে নিয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। পর্যাপ্ত ত্রাণ পাঠানোর পাশাপাশি জোর দেওয়া হয়েছে পুনর্গঠনে। দুবার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের পাশাপাশি মানুষের যাতে কোনো দুর্ভোগ না হয় সেদিকে কড়া নজর রয়েছে তার। হাই নিউজ নেটওয়ার্ক। সারদা কাণ্ডে শীর্ষ আদালতের স্বস্তি ডিজিপি রাজীব কুমারের। সুপ্রিম কোর্টে তার জামিনের বিরুদ্ধে সিবিআই এর আবেদন আপাতত বাতিল করা হয়েছে। সারদা কাণ্ডে বড় স্বস্তি পেলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। সুপ্রিম কোর্টে তার জামিনের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন আপাতত বাতিল করা হয়েছে। ৮ সপ্তাহ পরে মামলা শুনবে শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৮ সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আদালত অবমাননার আর্জি শোনা হবে। বিষয়টি নিয়ে রাজীব কুমারের আইনজীবী বলেন, বোঝানোর চেষ্টা হয়েছিল যে রাজীব কুমার রাজ্য সরকার সব লুটে পুটে খেয়েছে, কিন্তু আসল ব্যাপার কি তা আদালতে প্রমাণ হয়ে গিয়েছে। আইনজীবীর সাফ কথা, যারাই মামলা করেছিলেন তারা পরিষ্কার জানেন এটি রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছিল। আশা করছি তারা প্রকাশ্য ক্ষমাও চাইবেন। আর এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যে আসা উচিত নয় সেই বিষয়টিও তিনি আদালতে স্পষ্ট করেছেন। প্রশ্ন তুলেছেন তার নাম জড়ানো নিয়ে। 2019 সালে রাজীব কুমারকে এই মামলায় আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। গত শুনানিতে শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছিল যে 6 বছর পরে কেন এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। তারপরে শুক্রবার শুনানিতে সিবিআইর আবেদন আপাতত বাতিল করা হলো। সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করেছিল রাজ্য সরকার। সেই তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় তার প্রধান ছিলেন রাজীব কুমার। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। সেই সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছিল যে রাজীব কুমার সহযোগিতা করছে না, তদন্ত সংক্রান্ত বেশ কিছু তথ্য লুকিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষিতেই রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করার ভাবনা নেয় সিবিআই। তার পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। হাই নিউজ নেটওয়ার্ক। নির্দিষ্ট সময়ের পর বাজি পোড়ালেই শাস্তি, বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের। ছট পুজোয় বাজি পোড়ানোর ডেডলাইনও বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। দূষণ রোধে কালীপূজা এবং দিওয়ালিতে শব্দবাজি পোড়ানো রোখাই বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। তা রুখতেই ইতিমধ্যে নজরদারি বাড়ানো সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজি পোড়ানোর নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। নির্দিষ্ট সময় পর বাজি পোড়ালেই শাস্তি পাবে নিয়ম ভঙ্গকারীরা। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার কালীপুজো এবং দিওয়ালিতে রাত 8টা থেকে 10টার মধ্যে বাজি পোড়াতে হবে। আগামী 28শে অক্টোবর ছট পুজোয় সকাল 6টা থেকে 8টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। নির্দিষ্ট সময়সীমার পর বাজি ফাটালে পেতে হবে শাস্তি। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে প্রতিটি থানার অফিসার ইনচার্জকে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ফানুস ও নিষিদ্ধ বাজির দাপটে লাগাম টানতে দীপাবলির প্রাক্কালে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশের চিরুনি তল্লাশি। লালবাজারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত মহানগরে 2572 কিলো নিষিদ্ধ শব্দবাজি ও বেআইনি আতশবাজি পুলিশ উদ্ধার করেছে। 21টি মামলায় মোট 4 জন গ্রেফতার। তার আগে 20শে সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 8টি মামলায় 3 জনকে গ্রেফতার করে 425 কিলো বাজি উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত
29টি মামলায় 7 জনকে গ্রেফতার করেছে এবং 2996 কিলো নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, বাজি বিক্রেতাদের হাতে সবুজ বাজি নির্মাতাদের তালিকাও দেওয়া হয়েছে। তাঁরা যে বাজি তৈরি করবেন শুধু সেগুলোই ব্যবহার করা যেতে পারে। কোনো দোকানে যাতে লুকিয়ে বা খোলাখুলি ফানুস বিক্রি না হয় তা নিশ্চিত করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ফানুস সম্পর্কে পুলিশ সতর্কতা ও সচেতনতার প্রচার শুরু করেছে বলে লালবাজারের দাবি। বৃহস্পতিবার টালা, ময়দান, বেহালা, কালিকাপুরে শুরু হয়েছে বাজির বাজার। টালা বাজি বাজারের সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না জানান, তাদের হাতে বাজি নির্মাতারাও বাজির তালিকা এসেছে। সেই অনুযায়ী বাজির বাজারে শুধু দূষণহীন সবুজ বাজি বিক্রি হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। উৎসবের মৌসুমে আইআরসিটিসির ওয়েবসাইট বিভ্রাট, কাটা যাচ্ছে না টিকিট, নাকাল যাত্রীরা। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। সাত সকালে আইআরসিটিসির ওয়েবসাইট বিভ্রাট, পেজে ঢুকলেই দেখাচ্ছে সার্ভিস আনঅ্যাভেলেবেল। ফলে যারা তৎকালীন টিকিট কাটার প্ল্যান করেছিলেন তারা প্রবল সমস্যায়। কতক্ষণে ওয়েবসাইট ঠিক হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি রেলের তরফে। উৎসবের মৌসুম মানেই টানা ছুটি, আর ছুটি পেলে ঘুরতে যাবে না এমন বাঙালি আছে নাকি? সামনেই কালী পুজো, ছট পুজো, ফলে অনেকের আবার বাড়ি ফেরার পালাও। দিনক্ষণ নিয়ে টানাপোড়েন থাকলে বেশিরভাগই আজকাল চেষ্টা করেন তৎকালীন টিকিট কাটার। শুক্রবার সকালে টিকিট কাটতে গিয়ে বিপত্তি, দেখা যায় খুলছেই না আইআরসিটিসির ওয়েবসাইট অ্যাপ। তৎকালীন জন্য বরাদ্দ করা হয়েছে নির্দিষ্ট সময়, সেই সময় অ্যাপ ও ওয়েবসাইট না খোলায় টিকিট কাটতে পারেননি কেউই। একের পর এক অনেকেই এক্স হ্যান্ডেলে বিষয়টা জানান বহু মানুষ, উগরে দেন ক্ষোভও। তবে কেন এই বিভ্রাট? প্রাথমিকভাবে জানা গিয়েছে একই সঙ্গে বহু ইউজার ঢোকায় ওয়েবসাইটটি ক্র্যাশ করে গিয়েছে, যদিও রেল এই বিষয়ে এখনো কিছু জানায়নি। প্রসঙ্গত, সম্প্রতি তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদল করেছে রেল। তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে, প্রতিদিন সকাল 10টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় 10টা থেকে 11টা, নন এসি বুকিং করার জন্য 11টা থেকে। নয়া নিয়মে প্রথম 30 মিনিট বুকিং করতে পারেন না এজেন্টরা, অর্থাৎ এসির টিকিট বুকিং করতে এজেন্টদের অপেক্ষা করতে হবে 10টা 30 পর্যন্ত। নন এসির ক্ষেত্রে সময়টা 11টা 30 মিনিট। এদিন এই গোটা সময়টাই বন্ধ ওয়েবসাইট ও অ্যাপ, ফলে টিকিট কাটতে পারেননি কেউই। হাই নিউজ নেটওয়ার্ক। 8 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন রোপার রেঞ্জের ডিআইজি অফিসার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে অভিযুক্ত অফিসারের কাছ থেকে নগদ 5 কোটি, বিলাসবহুল গাড়ি, বিপুল দামি ঘড়ি সহ বহু কিছু উদ্ধার হয়েছে বলেই সূত্রের খবর। $8 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন এক পুলিশ কর্তা। তিনি রোপার রেঞ্জের ডিআইজি পদে ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়ে অভিযুক্ত অফিসারের কাছ থেকে নগদ 5 কোটি, বিলাসবহুল গাড়ি, বিপুল দামি ঘড়ি সহ বহু কিছু উদ্ধার করেছে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে। সূত্রের দাবি, ডিআইজি হরিচরণ সিং ভুল্লার 2009 ব্যাচের আইপিএস অফিসার। কয়েকদিন আগে তার নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামের এক ব্যবসায়ী। তার অভিযোগ, 8 লক্ষ টাকা না দিলে মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর হুমকি দিচ্ছেন ওই অফিসার। বৃহস্পতিবার মামলাটি নথিবদ্ধ করে সিবিআই। জানা গিয়েছে, অভিযুক্ত অফিসারের সঙ্গে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণ নামে এক সহযোগীকেও। ওই ব্যক্তি যে কোনো ঘুষের ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করতেন বলে অভিযোগ। বৃহস্পতিবার অভিযুক্তদের ধরতে রীতিমতো ফাঁদ পাতে পুলিশ। বুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছান আকাশ। তিনি টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয়ে তাকে গ্রেফতার করে। সেই সঙ্গে ফোনে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতেই গ্রেফতার করা হয় ভুল্লারকেও। ওই দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলারও নির্দেশ দেওয়া হয়। এদিন অভিযুক্ত আইপিএস অফিসারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। সিবিআই আধিকারিকরা সাকুল্যে যা পেয়েছেন তা হল আনুমানিক 5 কোটি নগদ এবং 1.5 কেজি সোনা গয়না এবং পাঞ্জাবে অস্থাবর সম্পত্তির নথি, মার্সিডিজ ও অডিন চাবি এবং 22টি বিপুল দামি ঘড়ি, 40 লিটার মদ, লকারের চাবি, আগ্নেয়াস্ত্র প্রভৃতি। হাই নিউজ নেটওয়ার্ক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি পুরোপুরি অস্বীকার করল ভারত সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার দুই নেতার মধ্যে কোনো ফোন আলাপই হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি পুরোপুরি অস্বীকার করল ভারত সরকার। বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, দুই নেতার মধ্যে কোনো ফোন আলাপ হয়নি। ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে দাবি করেন মোদী তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ট্রাম্প বলেন, আমি খুশি নই যে ভারত রুশ তেল কিনছে, কিন্তু মোদীজি আমাকে আশ্বস্ত করেছেন এটা বন্ধ হবে। এটা একটা বড় পদক্ষেপ। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। জানিয়েছেন, দেশের জ্বালানি নীতি সর্বদা ভোক্তাদের স্বার্থ ও জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখার উপর নির্ভর করে। মন্ত্রকের মুখপাত্র বলেন, আমরা আগেই বলেছি আমাদের সিদ্ধান্ত বাজারের বাস্তবতা, নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যর বিষয় মাথায় রেখেই নেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/3 আসে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে মস্কোর উপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছে। ওয়াশিংটনের যুক্তি, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে ইউক্রেনের যুদ্ধ মস্কোর আর্থিক শক্তি দুর্বল হবে। অন্যদিকে ট্রাম্প বলেন, মোদী বন্ধুর মতো, আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি দাবি করেন, ভারতের এই পদক্ষেপের পর এবার চীনের দিকেও নজর দেবে মার্কিন প্রশাসন। তবে নয়াদিল্লি স্পষ্ট করেছে, ভারতের নীতি স্বাধীনতা এবং ভারসাম্যপূর্ণ। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতিতেও যাতে ভারতীয় বাজারের জ্বালানির দাম স্থিতিশীল থাকে সেটা সরকারের অগ্রাধিকার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই মার্কিন যুক্ত এবং ইউরোপিয়া বরাবর ভারতের তেল কেনার সমালোচনা করেছে। কিন্তু বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর বারবার স্পষ্ট করে বলেছেন, ভারত নিজের নাগরিকদের স্বার্থে সবচেয়ে সাশ্রয়ী চুক্তি করবে, অন্যের ইঙ্গিতে নয়। তিনি পশ্চিমের ভণ্ডামির কথা উল্লেখ করে বলেন, ইউরোপের সমস্যা যেন বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয়। এই মানসিকতা বদলাতে হবে। ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধীরাও কেন্দ্রকে কটাক্ষ করেছিল। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, মোদীজি ট্রাম্পকে ভয় পান। একদিকে তাকেই দায়িত্ব দিয়েছেন ঘোষণা করার ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, অন্যদিকে বারবার অপমানের সত্ত্বেও ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছেন। এই আবহে রুশ তেল আমদানির দাবি নিয়ে ট্রাম্পের দাবি নস্যাৎ করল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। আজ থেকে 126 বছর আগে লোকাল ট্রেনের কোনো মহিলা কামরার অস্তিত্ব ছিল না। জেনারেল কামরার মতোই ছিল পুরো ট্রেন। ব্রিটিশ আমলে শুরু হয় প্রথম মহিলা কামরা ট্রেন। দেখুন সেই ইতিহাস। লোকাল ট্রেন মানেই আমরা বুঝি জেনারেল কামরা, সঙ্গে একটা বা দুটি বগি, যা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। ট্রেনে যাতায়াত করতে হলেই মেয়েরা ভেবে রাখেন লেডিসেই উঠব। প্রত্যেকদিন প্রচুর সংখ্যায় মহিলারা এভাবেই যাতায়াত করেন। সেই কামরার মধ্যেই অনেক সময় আসন নিয়ে ঝামেলা, ছোটখাটো বিরোধ, এমনকি কিছু এমন ঘটনা থাকে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। কিন্তু জানেন কি, লোকাল ট্রেনের শুরুর দিকে মহিলা কামরার কোনো অস্তিত্বই ছিল না। এর সূচনা হয়েছিল 126 বছর আগে, ব্রিটিশ আমলে। 1899 সালে প্রথম মুম্বাইতে লোকাল ট্রেনে প্রথম মহিলা কামরা চালু হয়। এই উদ্যোগের পিছনে ছিলেন কয়েকজন দূরদর্শী মহিলা সমাজকর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য রামাবাই রানাডে, পণ্ডিতা রামাবাই সহ প্রমুখ। তারা ব্রিটিশ রেল প্রশাসনের কাছে আবেদন করেছিলেন যাতে মহিলারা জেনারেল কামরায় পুরুষদের ভিড়ে নিরাপত্তাহীনতার মধ্যে না পড়ে এবং স্বাচ্ছন্দ্যেই ট্রেনে উঠতে পারেন। সে কথা মাথায় রেখেই আলাদা ব্যবস্থা করা। তাদের ওই আবেদনের ফলেই ট্রেনের একটি কামরা সম্পূর্ণভাবে নারীদের জন্য সংরক্ষিত করা হয়। নাম দেওয়া হয় লেডিস অনলি। প্রথম সেই মহিলা কামরা কেমন ছিল? কামরাটি ছোট ছিল, 10 থেকে 12 জন বসতে পারতেন। কামরার জানলায় কাঠের শাটার থাকত। গোপনীয়তা রক্ষায় পর্দাও লাগানো হতো। কন্ডাক্টর বা টিকিট চেকার সাধারণত পুরুষ হলেও যাত্রীদের নিরাপত্তার জন্য একজন মহিলা প্রহরী থাকতেন। শুধুমাত্র নির্দিষ্ট সময় ও রুটের ট্রেনে এই কামরা থাকত মূলত সকাল ও বিকেলের টাইমে।
বোম্বেতে এই উদ্যোগ তুমুল প্রশংসা পায়। এরপর 1909 সালে কলকাতা এবং 1912 সালে মাদ্রাজে ট্রেনে মহিলা কামরার ব্যবস্থা চালু হয়। কলকাতার নারী সমাজসেবীরা যেমন অবলা বসু, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এই পদক্ষেপের পক্ষে আন্দোলন করেছিলেন। তাদের দাবি ছিল শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অধিকার পেতে হলে নারীর নিরাপদ চলাচল হতে হবে প্রথম শর্ত। মহিলা কামরার শুরুতে এর উদ্দেশ্য ছিল মেয়েদের নিরাপদ যাতায়াত এবং সমান অধিকার। এখনো উদ্দেশ্য একই আছে বলাই যায়। আগে মহিলা কামরায় একজন মহিলা প্রহরী, সীমিত নজরদারি ছিল। এখন সিসিটিভি, আরপিএফ, হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আগে ছিল কাঠের বেঞ্চ, লাইট ফ্যানের জন্য কোনো বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা ছিল না। তবে এখন মজবুত বসার আসন, ফ্যান, লাইট, আবার সম্প্রতি এসি পরিষেবাও শুরু হয়েছে। আগে একটি নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময় ট্রেনে মহিলা কামরা থাকত। এখন সব ট্রেনেই কয়েকটি কামরা মহিলাদের জন্য বরাদ্দ থাকে। আগে এই ব্যবস্থাকে নতুন ও সাহসী উদ্যোগ হিসেবে দেখা হতো, আর এখন সময়ের সঙ্গে সঙ্গে এটি সামাজিকভাবে স্বীকৃত ও সাধারণ চিত্র। আজকের দিনে ভারতের প্রায় সব বড় শহরের লোকাল ট্রেনে যেমন মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদে লেডিজ স্পেশাল বা মাতৃভূমি ট্রেন চালু রয়েছে। নারীদের যাতায়াতের স্বাধীনতা এখন সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। লোকাল ট্রেনের সেই প্রথম মহিলা কামরা শুধু রেল ইতিহাসের নয়, ভারতীয় নারীর আত্মমর্যাদা ও স্বনির্ভরতার প্রতীক। আজও প্রত্যেকটি লেডিস কামরার ভেতরে লুকিয়ে রয়েছে শতবর্ষ আগে শুরু হওয়া এক সাহসী গল্প, নারীর অধিকারের গল্প। হাই নিউজ নেটওয়ার্ক। চূড়ান্ত হলো টি-20 বিশ্বকাপের 20টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে টি-20 বিশ্বকাপ শুরু হবে। 2026 সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইটালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রও খেলবে এবারের বিশ্বকাপে। কয়েক মাস পরেই ভারতের মাটিতে বসবে টি-20 বিশ্বকাপের আসর। যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারীদের 20টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে টি-20 বিশ্বকাপ শুরু হবে। 2026 সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে দেখা যাবে ইটালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে এবারের বিশ্বকাপে। গতবারের মতো ফরম্যাটে খেলা হবে এবারের বিশ্বকাপও। 20টি দলকে ভাগ করা হবে 4টি গ্রুপে। গ্রুপ পর্বে খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা 2 দল যাবে সুপার 8 পর্বে। সুপার 8-এ যোগ্যতা অর্জনকারী 4 দলকে 2টি গ্রুপে ভাগ করা হবে। সেই 2 গ্রুপের সেরা 2 দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্ব এবং সুপার 8 পর্বে রাউন্ড রবিন ভিত্তিতেই খেলা হবে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এবার ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ খেলতে নামবে ভারত। 2024 সালে মার্কিন মুলুকে হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায় মেন ইন ব্লু। ট্রফি জেতার পর টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। একই পথে হাঁটেন রবীন্দ্র জাদেজাও। আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে সেরা 7 দল হিসেবে সরাসরি 2026 বিশ্বকাপের টিকিট পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকে জায়গা করে নিয়েছে টি-20 বিশ্বকাপে। তাদের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইটালি। টি-20 বিশ্বকাপে চূড়ান্ত 20টি দল হল ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইটালি, নামিবিয়া, জিম্বাবয়ে, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী। হাই নিউজ নেটওয়ার্ক। 22 গজে দাপুটে পারফরম্যান্সের পুরস্কার। আইসিসির মাসের সেরা ক্রিকেটার 2 ভারতীয়। পুরুষ এবং মহিলা 2 বিভাগেই মাসের সেরা হয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা।
আইসিসির বিচারে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারদের তালিকায় ভারতীয়দের জয় জয়কার। পুরুষ এবং মহিলা দুই বিভাগেই মাসের সেরা হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বব্যাপী ক্রিকেটারদের ভোট এবং প্রাক্তন ক্রিকেটার ও মিডিয়া ব্যক্তিদের প্যানেলের নিরিখে গত মাসে সেরা ক্রিকেটের নির্বাচন হয়েছে অভিষেক শর্মা ও স্মৃতি মান্ধানা। সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন অভিষেক। সব মিলিয়ে 314 রান করেছিলেন তিনি। তবে ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছিল তরুণ তুর্কির আগ্রাসী ব্যাটিং। 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ভারতীয় ওপেনার। দারুণ ছন্দে থাকার পাশাপাশি নজিরও গড়েছিলেন অভিষেক। আইসিসি পুরুষদের টি-20 ক্রমতালিকার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে 931 পয়েন্ট পান তিনি। টি-20 ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটার এতখানি রেটিং পাননি। নজির গড়ার পর এবার সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অভিষেক শর্মা। মাসের সেরা ক্রিকেটারের শিরোপা পেয়ে অভিভূত ভারতীয় ওপেনার। তিনি বলেন, আইসিসির এই সম্মান পেয়ে দারুণ লেগেছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচে আমি দলকে জিততে সাহায্য করেছি। সেই পারফরমেন্সের জন্য এই পুরস্কার পেয়েছি বলে আরও বেশি খুশি। মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে টিম ম্যানেজমেন্ট, সতীর্থ এবং নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। অন্যদিকে মহিলা ক্রিকেটারদের মধ্যেও মাসের সেরা এক ভারতীয় স্মৃতি মান্ধানা। দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার ঠিক আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি দুরন্ত ব্যাটিং করেছিলেন। 4 ম্যাচের মধ্যে 2টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মাত্র 50 বলে সেঞ্চুরি হাঁকানোয় ভারতীয় রেকর্ড গড়েছেন স্মৃতি। বিশ্বকাপের শুরুতে স্মৃতি সেভাবে ছন্দে না থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 80 রান করে ফর্মে ফিরেছেন স্মৃতি। মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে উচ্ছ্বাসিত ভারতীয় ওপেনার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।